মানব সভ্যতার সূচনা হয়েছে কৃষির মাধ্যমে, তারপর সময়ের হাত ধরে প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিকতার এই সময়েও আমাদের জীবনের প্রতিটি স্তরে এক অদৃশ্য বন্ধনের নাম কৃষি। কৃষি এখন কেবল ভরণ পোষণের নয়, কৃষি এখন বাণিজ্যিক। কৃষিতে এই নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ, কৃষি প্রযুক্তি আর কৃষকের গল্প নিয়েই আমাদের আয়োজন কৃষি কথন। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, আগামী বাংলাদেশের সম্ভাবনার সুর, তুলে আনি স্বপ্নবাজ কৃষকদের গল্প, যাদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দর্শক, দেশের মোট জনসংখ্যার প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষের বাস উপকূলীয় অঞ্চলে। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ত মাটি, খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা, এসব বাস্তবতায় উপকূল যেন এক প্রান্তিক জীবন সংগ্রামের উপাখ্যান। তবে এই উপকূলেই রয়েছে প্রায় 10 লাখ হেক্টর জমি, যা দেশের মোট আবাদি জমির প্রায় 30%। আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের উপকূলীয় কৃষির বদলে যাওয়ার গল্প নিয়ে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের পর্ব, উপকূলের মাঠে নতুন গল্প। এটা কেবল নদীর মোহনা নয়, এ এক জীবন বৈচিত্র্য। বাংলাদেশের উপকূল, যেখানে নদী মানে মা আর মাটি মানে ভরসা। সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের এই বিস্তীর্ণ উপকূল 3 দশক আগেও ছিল কৃষি নির্ভর এক শান্ত জনপদ। 1980-র দশকে উপকূলীয় কৃষি চলত প্রাকৃতিক নিয়মে। 68% জমিতে হতো ধান, পাট আর ডাল। মাটিতে লবণাক্ততার ছোঁয়াও ছিল কম, মিঠা পানি ছিল কৃষকের ভরসা। উৎপাদন ছিল স্থিতিশীল, জীবন ছিল সরল ও স্থির। 90-এর দশকে নদী বদলাতে শুরু করল চরিত্র। ঘূর্ণিঝড়, জোয়ার আর নদী ভাঙ্গনে দুর্বল হতে থাকল মাটি। চাষযোগ্য জমিতে ধীরে ধীরে শুরু হলো চিংড়ি চাষ। মিঠা পানির কৃষি জায়গা করে দিল লবণাক্ত পানির ঘেরকে। দুই দশকের ব্যবধানে চিংড়ি হয়ে উঠল এ অঞ্চলের প্রধান অর্থনীতি। কিন্তু তার বিনিময়ে হারিয়ে গেল উর্বর কৃষি জমি। যারা একসময় ছিলেন কৃষিজীবী, এখন তারা চিংড়ি ঘেরের রক্ষক। জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলেও হারিয়ে গেছে কৃষির স্থিতি, নিরাপত্তা আর খাদ্য নির্ভরতা। তবে এখন আর অনাবাদি নেই উপকূলের মাঠ। লবণাক্ততায় জর্জরিত হলেও খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কৃষিতে ফিরেছে জীবনের ছোঁয়া। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষকরা গ্রহণ করেছেন প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা। উপকূলে এমনও জায়গা আছে যেখানে জমিতে সেচ দেওয়াও প্রায় অসম্ভব। এসব এলাকার মাটি এতটাই লবণাক্ত যে ঘাস পর্যন্ত জন্মায় না। সেসব এলাকায় টাওয়ার বা বস্তা পদ্ধতিতে চাষাবাদ বিরান জমিতে ফসলের সূচনা করছে। বিনা চাষে আলু বা সরিষার মতো ফসলগুলো চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে পারছেন কৃষক। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে লবণাক্ততা আগের তুলনায় আমি দেখতেছি, আমার বয়সে আমি যে দেখছি আগের তুলনায় এখন লবণাক্ততা বেশি, যে কারণে দেখেন নারকেল কমে গেছে, সুপারি কমে গেছে বা ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই পদ্ধতির সাথে এবছর আমি কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক এই আলু চাষে উদ্বুদ্ধ হয়েছি এবং এই প্রথম আমার বিনা চাষে আলু উৎপাদন এই শুরু।
তো দেখি কেমন হয় অন টেস্ট। ধানটা কাটার সাথে সাথেই মাটিটা একটু নরম ভেজা ভেজা ছিল, ওই অবস্থায় আলুর বীজ বসাই দিয়ে আর কি চাষ শুরু করে দিয়েছি। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। সেচ নালা, বেড নালা, টাওয়ার পদ্ধতি এবং মিশ্র বা রিলে চাষাবাদ। একসময়ের অনাবাদি জমিতে এখন ফলছে সম্ভাবনার বীজ। সবজি চাষে পলিমালচিংয়ের ব্যবহার নিয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ঘেরের আইলে লতানো সবজি, তারপর হচ্ছে বাড়ি উদ্ভাবিত যে গম, বাড়ি গম 33 সেটার চাষ, এছাড়া আমাদের যে রিলে ফসলটা, এগুলোতে আমরা বেশ সাড়া পাচ্ছি। আমন ধান কাটার পরে যে জায়গাটায় উনি হচ্ছে পতিত রাখতো, এই জায়গাটা ফাঁকাই ছিল আর কি। তো এখন এই যে এই প্রযুক্তির মাধ্যমে, সিসিএফি প্রকল্পের এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই জমিটা আবাদি হয়ে গেছে, এবং এটা থেকে এই প্রযুক্তির মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে এবং আমাদের যে উপজেলা কৃষি অফিসার স্যারের যে নেতৃত্বে, তার যে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের তাদের মোটিভেশন করে, এবং এখানে মোটামুটি বলা যায় যে পরিবার ভিত্তিক যে আলু চাষটা, সেটা আমরা সম্প্রসারণ করতে পারছি। এই অঞ্চলে প্রায় 5,54,000 হেক্টর যে আবাদি জমি রয়েছে, এর প্রায় 1/4 জমি কিন্তু অনাবাদি থাকছে বা পতিত থাকছে। এই জায়গাটিতেই মূলত এই প্রকল্পটি কাজ করছে। এই সেচের পানির ব্যবস্থা করার জন্য রেইন ওয়াটার হারভেস্টিং, পাশাপাশি যে নিষ্কাশন ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য এখানে মাঠের ভিতর দিয়ে সরু একটি নালা করা হয়েছে। এই নালা করার ফলে যেটি হয়েছে, এখানে ওই যে রিজার্ভ ওয়াটার বা সংরক্ষিত পানি, এই পানি দিয়ে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা হয়। উপকূলীয় লবণাক্ত মাটির চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবিত হয়েছে একাধিক লবণ সহনশীল জাত। বিরি ধান 94, 92 বা বিনা ধান 10-এর মতো জাতগুলো এখন কৃষকের আস্থার প্রতীক। এছাড়া সরিষা, ভুট্টা ও নানা ডাল জাতীয় ফসলও চাষ হচ্ছে উপকূলে। এই জাতগুলোর ফলন বাড়াচ্ছে সফলতার গল্প। এবং আমরা যদি দেখি যে ধানের ক্ষেত্রে আমরা উপকূলীয় অঞ্চলে আমাদের ধান, বিশেষ করে ধান 8 এবং 10, এটা প্রায় লবণাক্ত এলাকার প্রায় 30% জমিতে, যে সমস্ত জমিতে ধান চাষ হয় সেইখানে চাষ হচ্ছে। আগে তো কৃষক ওই জমিতে কোনো ফসলই চাষ করতে পারে, হ্যাঁ, ফসল মানে জমিটা পতিত থাকতো। এখন যেহেতু একটা ফসল সে করতে পারছে, সেই ক্ষেত্রে কিন্তু সে আর্থিকভাবে লাভবান হচ্ছে, সে মানে তার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তার মানে পরিবারের ফুড সিকিউরিটি যেটা, সেটা নিশ্চিত হচ্ছে। এসব উদ্যোগের ফলে ধানের উৎপাদন বেড়েছে গড়ে 30 থেকে 40% পর্যন্ত। যেখানে আগে শুধু বর্ষায় ফসল হতো, এখন সেখানে হচ্ছে 3টি মৌসুমে চাষ। বোরো ধানের জমিতে চাষ হচ্ছে শাকসবজি, ডাল, গম। এটাই উপকূলীয় কৃষির নতুন রূপ। ভবিষ্যতের কৃষি আরও টেকসই করতে হলে প্রয়োজন হবে জলবায়ু সহনশীল জাতের আরও বিস্তার। পানি সংরক্ষণে ক্ষুদ্র প্রযুক্তি এবং কৃষক সংগঠনের মাধ্যমে বাজার সংযোগ। উপকূলীয় কৃষি আর শুধু টিকে থাকার লড়াই নয়, এখন তা হয়ে উঠছে পরিকল্পিত অভিযোজনের উদাহরণ। প্রযুক্তি, প্রশিক্ষণ ও সহায়তায় এগিয়ে যাচ্ছে এই অঞ্চল, যা বদলে দিচ্ছে শুধু ফসল নয়, জীবন। দর্শক, এবার কিছু সফল কৃষকের গল্প শুনে আসি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজিত কৃষি চর্চায় যারা বদলে ফেলেছেন নিজেদের গল্প। 28 শতক ধানের জমিতেই শুরু হয়েছিল স্বপ্নের চাষ। করোনায় দোকান বন্ধ হওয়ায় ইউটিউব দেখে পলিমাল্চ পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন প্রণব দাস। আজ সেই লাউই বদলে দিয়েছে তার জীবনের গল্প। প্রণবের লাউ এখন ফলছে প্রতিদিন 200 থেকে 250টি করে। সকালবেলা লাউ তুলে বাজারে বিক্রি করেন, আর বিকেলে মাঠে গিয়ে দেখেন আরও লাউ বড় হয়ে গেছে। বাগেরহাট সদর উপজেলার যুগিডাঙ্গা গ্রামের চয়ন নন্দী
এখনও লেখাপড়া শেষ হয়নি তার, তবে তিনি এলাকায় পরিচিত সবজি উদ্যোক্তা হিসেবে। যে জমিতে আগে শুধু ধান হতো সেখানে তিনি প্রথম শুরু করলেন সবজি চাষ। এই জমিতে সবজি চাষ করায় লোকে বলেছিল হবে না, কেউ কেউ পাগলও বলেছে তাকে। তবু থামেননি চয়ন, পলিমালচ পদ্ধতিতে শুরু করলেন সবজি চাষ, আর সেই মাঠেই এখন জন্মাচ্ছে প্রচুর বেগুন, টমেটো আর শাকসবজি। এই পদ্ধতির চাষে বেগুন গাছ সাধারণত 3 থেকে 4 মাস নয়, টিকে থাকে দীর্ঘদিন। সবচেয়ে বড় কথা, ধানের চাষে এই জমিতে যেখানে মূল খরচই উঠত না, এখন সেখানে ফলন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকার সবজি। যে সময় শুরু করবো সেই সময় আমাকে অনেকে অনেক কথা বলছে যে এ হবে না, হ্যাঁ এ করা লাগবে না, অমুক তমুক, কিন্তু সে আমাকে সাহস যোগাইছে, সে আমাদের দেবব্রত মণ্ডল। হ্যাঁ, তারপর আস্তে আস্তে করছি, করে মানে তারপর সফলতা পাইছি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে মানে যারাই একসময় আমাকে বলতো কি যে পাগল, বলতো এই যে পলিথিন দিয়ে কিভাবে চাষ হয়, হ্যাঁ মানে তারাই এখন করতেছে, মানে আমার থেকে বেশি তারা করতে। সুবিধাটা হচ্ছে আগাছা হয় না বললেই চলে, আমাদের এখানে মেইন হচ্ছে কি আগাছা, সেটা হয় না। আর তারপরে এই যে আমরা এই যে সারটা দিই, এই সারটা আমাদের মানে উড়ে চলে যায়, সেটা আর এখন যায় না। হ্যাঁ, তারপরে মেইন সমস্যা হচ্ছে কি সেচ মানে একবার দিলে আপনার কি বলবো 15-20 দিন তো থাকে, ফলনটা স্যার অন্তত 1.5 গুণ হয়। স্যার যখন ধান করতাম স্যার এক কথায় খরচই উঠতো না স্যার, এখন স্যার 10,000 টাকা খরচ করলে অন্তত 50-60 হাজার টাকা বিক্রি হয়। খুলনার দাকব উপজেলার কৃষক প্রসেনজিৎ হালদার অন্য 10 জন কৃষকের মতোই ছিল তার জমি, শুধু আমন মৌসুমে ধান চাষ হতো। বছর 3 আগে 42% জমির অর্ধেকে তিনি শুরু করেন সর্জন বা বেডনালা পদ্ধতির চাষাবাদ। এখন তার এই 21% জমিতে সারা বছর চাষ করা যায় কোনো না কোনো সবজি। এই চাষাবাদে ধানের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হচ্ছে প্রসেনজিতের। যে জমিতে ধান চাষ করলে 10 মণ ধান হতো, তার অর্ধেকে সবজি চাষ করে বছরে 2 লাখ টাকার বেশি বিক্রি করছেন তিনি। দর্শক, এক নজরে আপনাদের জানাবো মাটির লবণাক্ততাকে হার মানিয়ে কি কি পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে উপকূলে। পলিমালস বা পলিথিন মালস একটি কৃষি প্রযুক্তি যা ফসলের ক্ষেতে মাটি ঢেকে রাখার জন্য ব্যবহৃত হয়। এটি পলিথিন শীট ব্যবহার করে করা হয় এবং এর মাধ্যমে মাটি থেকে বাষ্পীভবন কমানো, আগাছা নিয়ন্ত্রণ এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পলিমালচিং মাটির আর্দ্রতা ধরে রাখে, নিয়ন্ত্রণ করে আগাছা আর রক্ষা করে লবণাক্ততা ও রোগবালাই থেকে। এই প্রযুক্তির ফসলে কমে আসে সেচ খরচ, বাড়ে ফলন ও ফসলের গুণগত মান। এই পদ্ধতিতে চাষ করা গাছ টিকে থাকে দীর্ঘদিন, ফলন হয় দ্বিগুণ। শুধু উপকূলই নয়, এখন সারা দেশেই এ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করছেন কৃষকরা। বেডনালা হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে জমিকে উঁচু বেড এবং নিচু নালায় ভাগ করা হয়। এই বেডগুলো সাধারণত 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত চওড়া এবং 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। বেড তৈরির পর বেডের মাঝে 15 থেকে 30 সেন্টিমিটার চওড়া নালা তৈরি করা হয়। নালাগুলো বেডের চেয়ে কিছুটা নিচে থাকে। এই পদ্ধতিতে বেডে ফসল চাষ করা হয় এবং নালা দিয়ে সেচের পানি সরবরাহ করা হয়। এটি পানি সাশ্রয়ী এবং ফসলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সাহায্য করে। রিলে পদ্ধতিতে ফসল চাষ হলো একটি নির্দিষ্ট ফসলের জীবনচক্র সম্পন্ন হওয়ার আগেই একই জমিতে অন্য একটি ফসলের চারা রোপণ করা বা বীজ বোনা। এর মাধ্যমে একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো যায়, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং কৃষকের আয় বাড়াতে সাহায্য করে। রিলে পদ্ধতিতে ফসল চাষের মূল ধারণা হলো একটি ফসল পরিপক্ক হওয়ার আগেই অন্য একটি ফসলের চারা রোপণ বা বীজ বপন। এতে করে ফসলটি কাটার জন্য প্রস্তুত হওয়ার আগেই জমিতে দ্বিতীয় ফসলটি তার প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে
যা সময় এবং শ্রম দুটোকেই সাশ্রয় করে। উদাহরণস্বরূপ বলা যায়, রোপা আমন ধান কাটার 15 দিন আগেই জমিতে সরিষার বীজ ছিটিয়ে দিলে ধান কাটার পর সেই সরিষা বৃদ্ধি পেতে শুরু করে। এতে ধান কাটার পর আলাদাভাবে জমি প্রস্তুত করার প্রয়োজন হয় না এবং একই সঙ্গে দুটি ফসল উৎপাদন করা যায়। সমুদ্রের ঢেউ শুধু মাছ নয়, নিয়ে আসে আরও এক মূল্যবান সম্পদ, সিউইড। জলের নিচের এই সবুজ শৈবাল এখন বাংলাদেশের উপকূল জুড়েও তৈরি করছে সম্ভাবনার নতুন গল্প। চলুন দর্শক, সমুদ্রের এই চাষ সম্পর্কে জেনে আসি। সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষ একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব প্রক্রিয়া। এটি সাধারণত সমুদ্রের তীরে বা অগভীর জলে করা হয়, যেখানে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই চাষে অন্যান্য জলজ চাষের তুলনায় কম খরচ হয় এবং কোনো সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। সাধারণত দড়ি বা জালের সঙ্গে আটকে রাখা হয় সিউইডের চারা। সমুদ্রের সূর্যালোক, স্বচ্ছ পানি এবং প্রাকৃতিক পরিবেশেই ধীরে ধীরে বেড়ে ওঠে এই শৈবাল। সিউইডে রয়েছে নানা ধরন, সবুজ, লাল আর বাদামি। খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আবার কিছু প্রজাতি দিয়ে তৈরি হয় প্রসাধনী, ঔষধ, এমনকি শিল্পজাত কাঁচামাল। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি ও কে। পুষ্টিতে ভরপুর এই শৈবাল এখন রপ্তানিযোগ্য একটি কৃষিপণ্য হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বে। এই শৈবাল শুধু আয়ের উৎস নয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার। সিউইড শোষণ করে কার্বন ডাই অক্সাইড, কমায় সমুদ্রের অতিরিক্ত পুষ্টি উপাদান আর রক্ষা করে সামুদ্রিক বাস্তুসংস্থান। সিউইড চাষ তাই হয়ে উঠছে দ্বৈত সুযোগের নাম। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, পটুয়াখালীর চরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে পরীক্ষামূলক চাষ। কৃষিকাজে নারী অংশগ্রহণ বেড়েছে, তারা আয় করছেন নিজের পায়ে দাঁড়ানোর মতো। বাংলাদেশে যদি সরকারি সহায়তা, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ করা হয়, তাহলে এক খাত হতে পারে ব্লু ইকোনমির অন্যতম ভিত্তি। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কৃষি আবহাওয়া কেমন থাকতে পারে। বর্ষার এই সময়ে উপকূলের ফসলে কোন কোন সতর্কতা রয়েছে? আজ থেকে আগামী 27 জুন পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর ও বিকেলবেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 24 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 70 থেকে 85% পর্যন্ত থাকতে পারে। উপকূলীয় অঞ্চলের আবহাওয়া প্রধানত বৃষ্টিপূর্ণ ও আর্দ্র থাকবে। এই সময়ে সাগর স্বাভাবিক থাকবে, তবে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ঢেউ উঠতে পারে। এই আবহাওয়ায় উপকূলীয় কৃষির জন্য সতর্কতা ও পরামর্শগুলো হলো: জলাবদ্ধতা আমন ধান, পাট ও সবজি ফসলের ক্ষতির কারণ হতে পারে। নিম্নভূমি ও জলাবদ্ধ এলাকায় সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকতে হবে। ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। দর্শক, দেখতে দেখতে আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আমাদের আজকের কৃষি কথন অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01912302 এই নম্বরে। দর্শক, আজ এই পর্যন্তই।
কৃষির কোনো নতুন খবর নিয়ে আবারও দেখা হবে কৃষি কথন আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।